আজকে আমরা ক্যামব্রিজ 11 রিডিং টেস্ট 4 প্যাসেজ 2 পেজ নাম্বার 91 এই প্যাসেজটার বাংলা অনুবাদ করতে যাচ্ছি। সবাই একটু ক্যামব্রিজ 11 পেজ নাম্বার 91 এই বইটা বের করেন। আমি আমার ছোট ভাইকে বললাম যে চৌধুরী সাহেব দেখ, রিডিং এর ডেভেলপমেন্টটা কিন্তু অনেক স্লো হয়। শুধুমাত্র টিপস ট্রিক্স দিয়ে 6.5 বা 7-এর 10-7 পাওয়া যায়, কিন্তু 7 অ্যাভাব স্কোর করার জন্য অবশ্যই রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে। আর রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য এই যে আহ, একটা বই হোক বা একটা প্যাসেজ হোক বা পেপার হোক, পড়েই খুব দ্রুত মিনিংটা বোঝার দক্ষতা তৈরি করা। এজন্য আমরা এই ক্যামব্রিজের বই থেকে যে প্যাসেজগুলো আছে এগুলোর অনুবাদটা শিখতেছি বা বারবার দেখতেছি, কারণ আপনার ফাইনাল পরীক্ষায় এই ক্যামব্রিজের বই বইয়ে যে টাইপসের যে লেভেলের প্যাসেজগুলো আছে, এই রকম কম্প্রিহেনশন বা প্যাসেজই ফাইনাল পরীক্ষায় পাবেন। ওকে, সেই ছোট ভাই বলল যে ভাই আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। যাই হোক, সে আমার মেইন কথার পাত্তাই দিল না। আশা করি আপনারা পাত্তা দিবেন। আমাদের এই আজকে যে প্যাসেজটা, সেটা হচ্ছে, হেডিংটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু ফিল্ম সাউন্ড। বোঝাই যাচ্ছে যে ফিল্ম বা সিনেমা বা গানা বাজনার যে সাউন্ডটা আছে, শব্দটা আছে, মিউজিকটা আছে, সেটা নিয়ে ইন্ট্রোডাকশন বা এটা নিয়ে আদ্যপান্ত কথাবার্তা বলা হবে, যেটা আমরা বুঝতে পারতেছি। ওকে, এরপর দেখেন যে প্রথম যে কথাটা বলা আছে, দো উই মাইট থিঙ্ক। দো মানে আমরা কি জানি? যদিও। যদিও একরকম হয়, পরবর্তীতে আর এক রকম। যদিও সে ভালো ছাত্র, তবুও সে ভালো জব পায় নাই। যদিও সে গরিব, তবুও সে সৎ, যেটা আমরা দেখে আসতেছি। সো দো থাকলে প্রথম কথাটার বিপরীত অর্থ হবে সেকেন্ড অংশ। ওকে, দো উই মাইট থিঙ্ক অফ ফিল্ম অ্যাজ অ্যান এসেনশিয়ালি ভিজুয়াল এক্সপেরিয়েন্স। যদিও আমরা এই সিনেমাকে বা ফিল্মটাকে একটা চোখের যে অভিজ্ঞতা বা আমরা যেগুলো দেখে থাকি, চোখের দেখাটাকেই বা কিছু একটা দেখাটাকে বলে মনে করা হয়ে থাকে, উই মাইট থিঙ্ক, যদিও এটাকে হচ্ছে চাক্ষুষ বা চোখে দেখা এরকম কিছু একটাকে মনে করা হয়ে থাকে, উই রিয়েলি ক্যানট অ্যাফোর্ড টু আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেট এটা হচ্ছে বিপরীত, ক্যানট এটাও বিপরীত, মানে দুটো মিলে পজিটিভ হয়ে গেল। মানে উই রিয়েলি ক্যানট অ্যাফোর্ড টু আন্ডার এস্টিমেট, এটাকে আমরা অবমূল্যায়ন করতে পারি না। দ্য ইম্পর্টেন্স অফ ফিল্ম সাউন্ড, মানে সিনেমার যে শব্দ বা মিউজিক যেটা রয়েছে সেটাকে আমরা অবমূল্যায়ন করতে পারি না। মোট কথা হচ্ছে, ফাইনাল পরীক্ষায় আপনাকে 100% ওয়ার্ড টু ওয়ার্ড প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে না, জাস্ট একটা জিস্ট বা সারমর্ম বা আইডিয়া খুঁজে পেলেই হবে। এখান থেকে কি বুঝতেছি যে যদিও সিনেমাটাকে মনে করা হয় যে চোখের দেখা কিছু একটা, কিন্তু শব্দটাকে আমরা আন্ডার এস্টিমেট করতে পারি না। এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক ইজ অফেন অ্যাজ কমপ্লিকেটেড। দেখেন, আপনি ফুল সেন্টেন্স যদি একবারে পড়ে ফেলেন, যদি কিছু না বোঝেন, কোনো লাভ হলো না। সুতরাং আমরা ফুল সেন্টেন্সটা ভেঙে ভেঙে পড়বো, স্লাইস করে পড়বো। যেমন, এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক ইজ অফেন অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ দ্য ইমেজ অন দ্য স্ক্রিন। একটা অর্থবহ শব্দ প্রবাহ যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিকেটেড বা হচ্ছে জটিল, অ্যাজ দ্য ইমেজ অন দ্য স্ক্রিন। স্ক্রিনে যে ছবিটা আছে, স্ক্রিনে যে ছবি বা হচ্ছে যেটা দেখা যায়, সেটার মতোই জটিল। সেই জটিল জিনিসটা কি? এই সাউন্ড ট্র্যাকটা, যেটা আমরা শব্দ দেখে, শব্দ শুনে থাকি। মিনিংফুল সাউন্ড ট্র্যাক অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, মানে হচ্ছে প্রথমটার মতোই পরেরটা। তো এই মিনিংফুল সাউন্ডটাও জটিল, কিসের মতো? স্ক্রিনে যে ইমেজটা দেখা যায়। অ্যান্ড ইজ আলটিমেটলি জাস্ট অ্যাজ মাচ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিরেক্টর, এবং ডিরেক্টরের যে দায়িত্ব রয়েছে সেটার হচ্ছে আলটিমেট আলটিমেট রেসপন্সিবিলিটি, বা হচ্ছে আলটিমেটলি জাস্ট অ্যাজ মাচ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিরেক্টর। অ্যান্ড ইজ আলটিমেটলি, তাহলে ইজ এর সাবজেক্ট কোনটা? ইজ এর সাবজেক্ট হচ্ছে এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক। দেখেন, এ মিনিংফুল সাউন্ড ট্র্যাকটা কিন্তু এখানে ছিল না, কিন্তু কমায়ের পরিবর্তে পরে অ্যান্ড থাকার কারণে বোঝা যাচ্ছে যে এখানে ইজ এর সাবজেক্ট হচ্ছে এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক, যেটা একবারে ধরা হয়েছে আমাদের রিডিং হ্যাবিট বাড়ানোর মাধ্যমে। পরীক্ষার হলেই আমাদের শুরুতেই বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা কাকে বোঝানো হচ্ছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক, এটাকেই বোঝানো হচ্ছে ইজ আলটিমেটলি জাস্ট অ্যাজ মাচ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিরেক্টর, পরিচালকের রেসপন্সিবিলিটি বা দায়িত্বের চেয়েও বেশি কিছু।
Okay. The entire soundtrack consists of three essential ingredients. এন্টার মানে সম্পূর্ণ সাউন্ড সিস্টেমটা তিনটা গুরুত্বপূর্ণ উপাদানের উপর ভিত্তি করে এটা হচ্ছে কনসিস্ট বা এটা গঠিত। দ্য হিউম্যান ভয়েস, সাউন্ড ইফেক্টস অ্যান্ড মিউজিক। তাহলে তিনটা এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান। দেখেন আপনার যারা মিনিং হচ্ছে আমরা শতভাগ পারবো না, এটাই স্বাভাবিক, কিছু কিছু মিনিং নাও বোঝা যেতে পারে, এটাও কোনো সমস্যা নেই, বাট আগে পরের কথা দেখে মিনিংটা বোঝা যায়। আর আমাদের ক্যামব্রিজ 10 থেকে 17 পর্যন্ত রিডিং এর জন্য ভোকাবুলারি আমরা বের করেছি পিডিএফ, যে প্রত্যেকটা প্যাসেজের কঠিন ভোকাবুলারি গুলো আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন তাহলে হচ্ছে এই ভোকাবুলারিটা পাবেন। 50 টাকায় আমরা সেল করে থাকি। লিসনিং এরও 10 থেকে 17 ভোকাবুলারি 50 টাকা। আর যারা আমাদের রিডিং কোর্সে ভর্তি হন বা ফুল কোর্সে ভর্তি হন তাদের জন্য আমাদের সকল ম্যাটেরিয়ালস, সকল ক্লাস, প্র্যাকটিস বেসে ক্লাস সহ সবকিছুই ফ্রি থাকে। ফ্রি মানে কোর্স ফি ইনক্লুডেড। ওকে, দিস থ্রি ট্র্যাকস মাস্ট বি মিক্সড অ্যান্ড ব্যালেন্সড। এই তিনটা ট্র্যাকস, একটা হচ্ছে ভয়েস, আর একটা হচ্ছে সাউন্ড, আর একটা হচ্ছে মিউজিক। আপনারা যখন সিনেমা কেউ দেখে বা গানা বাজনা কেউ শোনে বা নাটক দেখে, একটা সাউন্ডের সাথে মানুষের ভয়েস, তারপরে হচ্ছে সাউন্ড ইফেক্টস এবং মিউজিক, তিনটা হচ্ছে মিক্সড হতে হয়। একটা যে কথা বললো তারপর সেই মিউজিকটা আসতে হবে, তারপর ইফেক্টটা যেরকম হয়, ধরেন একজন ভয় পেয়েছে বা বৃষ্টির একটা সাউন্ড হচ্ছে, বা বাংলা সিনেমায় যে বিবাহ শাদী, এটার যেরকম সাউন্ড আমরা সাউন্ড শুনেই বুঝতে পারি যে বিয়ের ঘটনা, বা হচ্ছে সাউন্ড শুনেই বুঝতে পারি এখন কোনো বিপদ আপদের ঘটনা, এখানে সেটাই বোঝানো হয়েছে। এটাকে মিক্সড হতে হবে এবং ব্যালেন্স হতে হবে এই তিনটা ইনগ্রিডিয়েন্টস, সো অ্যাজ টু প্রডিউস দ্য নেসেসারি এমফাসিস হুইচ ইন টার্ন ক্রিয়েট ডিজায়ার্ড ইফেক্টস। সেগুলোকে হচ্ছে মিক্সড বা ব্যালেন্স হতে হবে, যার কারণে ডিজায়ার্ড ইফেক্টস যেটা মানুষের পরিচালক যেটা হচ্ছে মানুষের মনে যেটা সঞ্চার করতে চান সেটা হবে যদি তিনটা মিক্স থাকে। টপিকস হুইচ এসেনশিয়ালি রেফার টু দ্য থ্রি প্রিভিয়াসলি মেনশন ট্রাক্স আর ডিসকাসড বিলো। তাহলে টপিকস আর ডিসকাস বিলো, মাঝখানের কথাটা এডিশনাল। চৌধুরী সাহেব একটু দেখেন যে এরকম কথা আপনি ফাইনালে লিখতে পারবেন। টপিকস কোন ধরনের টপিকস, হুইচ এসেনশিয়ালি রেফার টু দ্য থ্রি প্রিভিয়াসলি মেনশন ট্রাক্স আর ডিসকাসড বিলো। এই কথাটা একটা অতিরিক্ত ইনফরমেশন। আমার আসল ইনফরমেশন হচ্ছে টপিকস আর ডিসকাসড বিলো। এইভাবে আপনি একটু বাসায় একটু পড়েন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ক্যামব্রিজ 11 থেকে আমরা শুরু করেছি, বাংলা অনুবাদের আগের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কতটুক কথা আমাদের দরকার, কতটুক পড়তে হবে, কিভাবে সময় বাঁচাইতে হবে। দে ইনক্লুড ডায়লগ, সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিক্রোনাস সাউন্ড ইফেক্টস অ্যান্ড মিউজিক। তাহলে সেগুলোর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? এই যে ডায়লগ বা সংলাপ, সিনক্রোনাস মানে যেটাকে মিল করা হয়ে থাকে, অ্যাসিক্রোনাস মানে মিলের বিপরীত, খুব ভালো মতো মিল হয় না যেটা, সাউন্ড ইফেক্টস অ্যান্ড মিউজিক এবং গানা বাজনা। লেটস স্টার্ট উইথ ডায়লগ, তার মানে প্রত্যেকটা এখানে কিন্তু বিশ্লেষণ দেওয়া হবে। ডায়লগ, এখানে ডায়লগ, এখানে হচ্ছে দেখেন সিনক্রোনাস নিয়ে কথা বলা হয়েছে, পরবর্তীতে আবার অ্যাসিক্রোনাস নিয়ে কথা বলা হয়েছে। তো প্রত্যেকটাই এখানে হচ্ছে এভাবে কথা বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো লেটস স্টার্ট উইথ ডায়লগ, ডায়লগ দিয়ে শুরু করুন। অ্যাজ ইজ দ্য কেস উইথ স্টেজ ড্রামা, মঞ্চ নাটক ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ডায়লগ সার্ভস টু টেল দ্য স্টোরি। এই সংলাপ হচ্ছে স্টোরি, ডায়লগ সার্ভস, ডায়লগ সংলাপ এটাই সাবজেক্ট হয়ে গেছে, এটাই সার্ভ করতেছে, এটাই দিচ্ছে, বার্তা দিচ্ছে। কি বার্তা? গল্পের যে বার্তা রয়েছে কি সেটা। অ্যান্ড এক্সপ্রেসেস, অ্যান্ড এক্সপ্রেসেস তার মানে অ্যান্ড এক্সপ্রেস তো ভার্ব, এটা নাউন কোনটা? ডায়লগ। দেখেন ভাই একই টাইপসের জিনিস, সুতরাং যখন যেদিন যেটা পড়বেন যদি খুব ভালো মতো বুঝে বুঝে পড়েন, পরবর্তীতে যে দেখবেন সব জায়গায় একই। ডায়লগ এক্সপ্রেসেস ফিলিংস অ্যান্ড মোটিভেশনস অফ ক্যারেক্টার্স অ্যাজ ওয়েল। তো ডায়লগ কি এক্সপ্রেস করে? মানুষের অনুভূতি এবং হচ্ছে অনুপ্রেরণা অফ ক্যারেক্টার্স অ্যাজ ওয়েল। তো অ্যাজ ওয়েল মানে এবং, এটাও হচ্ছে এক্সপ্রেস করে থাকে। অফেন উইথ ফিল্ম ক্যারেক্টারাইজেশন, অফেন আপনার এই উচ্চারণটা যদি আপনি আমেরিকান উচ্চারণ হয় তাহলে হচ্ছে অফটেন, এটা কোনো সমস্যা না। আমরা রিসার্চ করে দেখেছি যে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো প্রবলেম হয় না। জাস্ট ফান করার জন্য বললাম, কারণ প্রোনাউন্সিয়েশন তো আপনার লাগবে না, রিডিং এর আনসার লিখবেন, হচ্ছে মার্কস পেয়ে যাবে। ওকে, অফেন অথবা অফটেন উইথ ফিল্ম ক্যারেক্টারাইজেশন দ্য অডিয়েন্স পারসিভস লিটল অর নো ডিফারেন্স। তাহলে লিটল মানে খুবই কম বা না, নেগেটিভ।
তাহলে ফিল্ম ক্যারেক্টার দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে কি শ্রোতা, পারসিভস মানে কি গ্রহণ করে, লিটল আর নো ডিফারেন্স কোনো ধরনের ডিফারেন্স পায় না বিটুইন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য অ্যাক্টর, ক্যারেক্টারের মধ্যে এবং হচ্ছে অ্যাক্টরের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স খুঁজে পায় না। ক্যারেক্টার ধরেন সিরাজউদ্দৌলার যে নাটকটা রয়েছে, এটার যে মীর জাফরের যে ক্যারেক্টার, মীর জাফরের ক্যারেক্টার আর ধরেন অ্যাক্টর আমাদের শামীম ভাই আইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান, আমাদের বড় ভাই, উনি ধরেন যে সিরাজউদ্দৌলা নাটকে অভিনয় করছেন সিরাজউদ্দৌলা হিসাবে, নবাব সিরাজউদ্দৌলা, তাহলে তার ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা হচ্ছে সিরাজউদ্দৌলা, আর অ্যাক্টর হচ্ছে আমাদের আইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম ভাই। সো যখন শামীম ভাইয়ের অ্যাক্টিংটা যদি ভালো হয়, তাহলে এই শামীম ভাই যে একজন অ্যাক্টর আর সিরাজউদ্দৌলা যে একজন নবাব, তার মধ্যে কোনো ধরনের কি হয় না, ডিফারেন্স হয় না। এরকম একটা ঘটনা আছে, তা ছোট্ট করে বলি। আমাদের নটরডেম কলেজের আমাদের নাট্যকলার যে ডিরেক্টর ছিলেন, উনি ঘটনাটা বলেছিলেন যে একটা নাটকের মধ্যে একজন হচ্ছে মীর জাফরের অভিনয় দেখতেছিলেন ওনারই টিচার। সো মীর জাফরের অভিনয় দেখতে দেখতে টিচার হচ্ছে ওই অভিনয় দেখে এমন মেজাজ খারাপ হয়েছে যে জুতা ছুঁড়ে মারছে ওই স্টুডেন্টের দিকে, যে মঞ্চ নাটকে অভিনয় করতেছিল মীর জাফরের। সো অভিনয় শেষে সেই স্টুডেন্ট টিচারকে জুতাটা হচ্ছে আহ খুব ভদ্রভাবে এসে আহ, জুতাটা রিসিভ করে বলতেছে, স্যার এটা আমার জীবনের বড় একটা উপহার, যে আমি যে অভিনয়টা করেছি এটাকে প্রাণবন্ত করে তুলতে পেরেছি, এবং আপনি দেখে এটার উপর হচ্ছে মেজাজ খারাপ করেছেন, কারণ ক্যারেক্টারটাই ছিল মেজাজ খারাপের, মীর জাফরের ক্যারেক্টারটা। সুতরাং এখানে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। দাস ফর এক্সাম্পল, এই জন্য উদাহরণ হিসেবে বলা যেতে পারে দ্য অ্যাক্টর হামফেরি বোগার্ট। দেখেন এই ক্যাপিটাল লেটার থাকলেই বুঝবো যে এটা একটা মানুষের নাম, কাজে এটা যদু মধু কদু যাই থাকুক, এটা নাম নিয়ে আমরা কোনো চিন্তা করবো না। এটা একটা ভদ্রলোকের নাম, আমরা জানি না আসলে সে ভদ্রলোক না অভদ্রলোক। সো হামফেরি বোগার্ট ইজ দ্য ক্যারেক্টার অফ শ্যাম স্পেড। সো শ্যাম স্পেড এর ক্যারেক্টারে কে আছে, হামফেরি বোগার্ট। ফিল্ম পার্সোনালিটি আর লাইফ পার্সোনালিটি সিম টু মার্স, ছবির যে আপনার ব্যক্তিত্ব এবং জীবনের যে ব্যক্তিত্ব, এটা সিম টু মার্স, এটাকে একত্র হিসাবে মনে হয়ে থাকে। পারহ্যাপস, সম্ভবত, দিস ইজ বিকজ, এটা এই জন্য যে দ্য ভেরি টেক্সচার অফ এ পারফরমান্স ভয়েস, টেক্সচার মানে বুনট গঠন, পারফরমান্স ভয়েস একজন অভিনেতার যে কণ্ঠ, আহ, সেটার যে গঠিত হয়ে থাকে, এই ভয়েসটা এটা সাপ্লাইজ, কি সাপ্লাই করে, অ্যান এলিমেন্ট অফ ক্যারেক্টার, ক্যারেক্টারের যে উপাদান। মোট কথা পুরো কথাটার মানে হচ্ছে যে এই আহ, আপনার ভয়েসটা ক্যারেক্টারের একটা উপাদান হিসেবে বিবেচিত হয়। এটা আমরা ফাইনাল পরীক্ষাতেও মূল অংশটা বোঝার ট্রাই করব, ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা মিনিং এর কোনো প্রয়োজন নাই, বাট যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি এই জন্য আমি এত ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি। এরপরের থার্ড প্যারাতে দেখেন হোয়েন ভয়েস টেক্সচার্স, এটা একটা পুরোটাই একটা সাবজেক্ট, হোয়েন ভয়েস টেক্সচার্স। এখন আপনি যদি হোয়েন ভয়েস কে সাবজেক্ট ধরেন, তাহলে ভাই ভুল, আপনি বুঝতে একটু সময় লাগবে। এই জন্যই আমাদের অনুবাদ গুলো নিয়মিত দেখেন। হোয়েন ভয়েস টেক্সচার্স সাবজেক্ট ফিট, এটা হচ্ছে ফিট করে বা আহ, সংযুক্ত হয় বা একসাথে হয়। দ্য পারফরমেন্স ফিজিওগনমি, ফিজিওগনমি মানে হচ্ছে শরীরবৃত্তীয়তা বা শারীরিক, অ্যান্ড গেস্টার্স, গেস্টার্স মানে হচ্ছে অঙ্গভঙ্গি, এটা যখন ফিট করে, এ হোল অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক পার্সোনা ইমার্জেস, পরিপূর্ণ এবং হচ্ছে বাস্তব সম্মত একটা ব্যক্তিত্ব ইমার্স, আবির্ভূত হয় বা ফুটে ওঠে। দ্য ভিউয়ার সিজ নট অ্যান অ্যাক্টর ওয়ার্কিং হিজ অ্যাট হিজ ক্রাফট, ভিউয়ার বা দর্শকরা দেখে থাকে যে একজন অ্যাক্টর, একজন অ্যাক্টর তার আহ, তার নিজেকে হিসাবে এখানে তুলে ধরছে না, অ্যাক্টর নিজেকে তুলে ধরছে না, বাট অ্যানাদার হিউম্যান বিং স্ট্রাগলিং উইথ লাইফ, অন্য একজন মানুষ সে হচ্ছে স্ট্রাগল করতেছে তার জীবন নিয়ে। এখন ধরেন যে আমাদের বাংলা সিনেমার শাকিব খান, সে যখন কান্নাকাটি করে মানুষ আরো হাসে, মানে কান্নাকাটি করলে হাসবে, কি একটা আশ্চর্য ব্যাপার। সো ধরেন তার যে রিয়েল লাইফ, সে তো এরকম কান্নাকাটি করার কথা না। সে ওই সে একটা যখন কান্নাকাটি করে সে চরিত্রটাকে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে না, যখন ফুটিয়ে তুলতে পারে তখন মানুষ নিজেরাও স্যাড হয়, বাট যখন ফুটিয়ে তুলতে পারে না তখন হচ্ছে মানুষ হাসে, যে ইচ্ছা করে হাসতেছে। ওকে, হোয়াট এভার। সো ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট, এটা অনেক আহ, আনন্দদায়ক বা একটা মজার বিষয় যে হাউ ডায়লগ ইজ ইউজড, একটা সংলাপটি কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, অ্যান্ড দ্য ভেরি অ্যামাউন্ট অফ ডায়লগ
ইউজড ভ্যারাইজ ওয়াইডলি অ্যামং ফিল্মস, বিভিন্ন ধরনের ডায়লগ বিভিন্নভাবে সিনেমার মধ্যে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য হাইলি সাকসেসফুল সায়েন্স ফিকশন ফিল্ম 2001 সালে একটা বিজ্ঞান ভিত্তিক একটা সফল সিনেমা, লিটল ডায়লগ ওয়াজ ইভিডেন্ট, খুব কম ডায়লগই এখানে হচ্ছে ইভিডেন্ট হয়েছিল বা প্রতীয়মান হয়েছিল বা দৃশ্যমান হয়েছিল, অ্যান্ড মোস্ট অফ ইট ওয়াজ ব্যানাল, এবং এটার বেশিরভাগ ছিল গতানুগতিক। ব্যানাল মানে গতানুগতিক, স্বাভাবিক, লিটল ইন্ট্রিনজিক ইন্টারেস্ট, এবং খুব কম মানুষের এখানে আগ্রহ ছিল। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ফিল্ম মেকার ওয়াজ এবল টু পোর্ট্রে হোয়াট থমাস সোবোচ্যাক অ্যান্ড ভিভিয়ান সোবোচ্যাক কল। সো পোর্টে মানে হচ্ছে একটা জিনিস দৃশ্যমান করা, প্রতীয়মান হওয়া, দেখানো। থমাস সোবোচ্যাক এন্ড ভিভিয়ান সোবোচ্যাক, এটা দুইটা মানুষের নাম, তাদেরকে যে যে নামে বলো, ইন অ্যান ইন্ট্রোডাকশন টু ফিল্ম। এখানে দেখেন নামটা এখানে ক্যাপিটাল লেটার এবং হচ্ছে ইটালিক করে দেয়া আছে, সুতরাং বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে কোনো কিছুর নাম। So, যখন দেখবেন এরকম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে তখন সেটা মিনিং খুঁজে বের করতে হবে না, জাস্ট ওটা একটা নাম, নাম হিসাবেই বলতে হবে। The inadequacy of human responses when compared with the magnificent technology created by man and visual beautifies of the uh, universe. অপর্যাপ্ত আহ, ছিল, কিসের অপর্যাপ্ত? মানুষের রেসপন্স, হিউম্যান রেসপন্স, মানুষের যে একটা কিছু দেখে তারপর যেটা রেসপন্স করে সেটা খুব অপর্যাপ্ত ছিল। কখন এটা অপর্যাপ্ত ছিল? যখন এটাকে কম্পেয়ার করা হয়েছিল বা হচ্ছে এটাকে এটাকে হচ্ছে তুলনা করা হয়েছিল উইথ দ্য ম্যাগনিফিসেন্ট টেকনোলজি, বিশাল বড় একটা টেকনোলজির সাথে এটাকে কম্পেয়ার করা হয়েছিল, ক্রিয়েটেড বাই ম্যান, যেটা মানুষ দ্বারা তৈরি করা হয়েছিল, দ্য ভিজুয়াল বিউটিস অফ দ্য ইউনিভার্স এন্ড, মহাবিশ্বের দৃশ্য সৌন্দর্যের সাথে এটা তুলনা করার সময় এটাকে হচ্ছে আপনার অপর্যাপ্ত বলে মনে হয়েছিল। ওকে, দ্য কমেডি ব্রিঙ্গিং আপ বেবি, সো এটা একটা নাম, ক্যাপিটাল লেটার এবং হচ্ছে ইটালিক করা ওয়ার্ড। অন দ্য আদার হ্যান্ড, অন্য পক্ষে, প্রেজেন্টস প্র্যাকটিক্যালি নন স্টপ ডায়লগ ডেলিভার্ড অ্যাট ব্রেকনেক স্পিড। ব্রেকনেক মানে হচ্ছে ধরেন একটা নেগেটিভ ওয়ার্ড। ব্রেকনেক আপনার মানে হচ্ছে যেটা অসম বা হচ্ছে খুব খুব হচ্ছে এক- কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নাই, এরকম একটা অর্থ ব্রেকনেক, নেগেটিভ একটা অর্থ, যে ব্রেকনেক স্পিড মানে পাগল স্বভাবের একটা শব্দের সাথে এই ডায়লগ গুলো দেওয়া হয়েছিল। দ্য ইউজ অফ ডায়লগ আন্ডারস্কোরস নট অনলি দ্য ডিজি কোয়ালিটি অফ দ্য ক্যারেক্টার। সো এই এই ডায়লগ গুলো আন্ডারস্কোরস, এটা মানুষের মূল্যায়নকে কমিয়ে দেয়, শুধুমাত্র ডিজি কোয়ালিটি অফ দ্য ক্যারেক্টার, শুধুমাত্র এই যে ক্যারেক্টারের যে ডিজি বা হচ্ছে একটা দুর্বল কোয়ালিটি বা ডিজি কোয়ালিটি, ডিজি মানে হচ্ছে আফসা আফসা এই টাইপসের নেগেটিভ একটা ওয়ার্ড। ডিজি কোয়ালিটি অফ দ্য ক্যারেক্টার প্লেড বাই ক্যাথেরিন হাফবার্ন, এটা একটা মানুষের নাম, ক্যাথেরিন হাফবার্ন। ক্যাথেরিন হাফবার্ন দ্বারা যেটা হচ্ছে নাটকটা রচিত হয়েছিল, সেটা কি শুধুমাত্র ডিজি কোয়ালিটি হিসাবে মনে হয় না ডায়লগটা যদি ভালো না হয়, বাট অলসো দ্য অ্যাবজার্ডিটি, অ্যাবজার্ড মানে অযৌক্তিক, অফ দ্য ফিল্ম ইটসেলফ, ফিল্মটাকে অযৌক্তিক মনে হয়, দাস ইটস হিউমার, এবং এটার হাস্যরসকেও এটাকেও হচ্ছে অযৌক্তিক বলে মনে হয়। দ্য অডিয়েন্স ইজ বাউন্সড, যেহেতু অনেক শব্দ, বাউন্স মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বারবার, ফ্রম গ্যাগ টু গ্যাগ অ্যান্ড কনভারসেশন টু কনভারসেশন, মানে কথায় কথায় এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে, মানুষ কোনো কিছুকে ধরতে পারছে না। দের ইজ নো টাইম ফর অডিয়েন্স রিফ্লেকশন, যারা শ্রোতা বা দর্শক তাদের রিফ্লেকশনের বা তাদের কোনো কিছু অনুভূতির বোঝার কোনো সময়ই তেমন ছিল না। দ্য অডিয়েন্স ইজ কট আপ, দর্শকদেরকে এখানে ধরা হয়েছিল ইন এ while point of activity simply managing to follow the প্লট। সো তাদেরকে খুব দ্রুত এই বিষয়গুলো করতে দেখা দেখা যাচ্ছিল, যে তারা হচ্ছে খুব কুইকলি এখান থেকে এখানে, এখান থেকে এখানে তারা যাচ্ছিল। তারা হচ্ছে এই এই প্লটটা অনুসরণ করার জন্য এই যে এই অ্যাক্টিভিটি যেটা ছিল, এটা হচ্ছে হোয়াইল ওয়াইন্ড মানে হচ্ছে ঘূর্ণিঝড়ের বেগে, এটা থেকে এটা, এটা থেকে ওটা, কোনোটা তারা ঠিক মতো ধরতে পারছিল না। দিস ফিল্ম রিপ্রেজেন্টস পিওর এসক্যাপিজম, এসক্যাপিজম লার্জলি ডিউ টু ফ্রেনেটিক ডায়লগ। সো এটা আসলে একটা পাগল বা উন্মত্ত সংলাপের কারণে
এইটা এই এই ফিল্মটা একটা বিশুদ্ধ বিশুদ্ধ এসকেপিজম। এসকেপিজম মানে এসকেপ মানে পলায়ন করা। দেখেন কিভাবে ইংলিশ ওয়ার্ড গুলো আসে আমাদের। এসকেপিজমটা একবারে পড়লে আমাদের কঠিন মনে হয়, বাট এসকেপ মানে কি? পলায়ন করা। এসকেপিজম হচ্ছে নাউন, বিশুদ্ধ পলায়নবাদ উপস্থাপন করে, প্রেজেন্ট করে কি? প্রেজেন্ট করে পিওর এসকেপিজম মানে পল এসকেপিজম। এটা একটা ধরেন নাম বা নাউন, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। সো এটার এসকেপিজম মানে হচ্ছে পলায়নবাদ। ওকে, এটা কিসের জন্য? ফ্রেনেটিক ডায়ালগ। ফ্রেনেটিক মানে হচ্ছে আপনার আহ উন্মত্ত বা পাগল স্বভাবের, যারা লিখে রাখতে চান লিখে রাখতে পারেন। ওকে, সিন সিনক্রোনাস সাউন্ড এফেক্টস আর দোজ। সিনক্রোনাস মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার সামঞ্জস্য, সময়ের সামঞ্জস্য বিধান করে একটার সাথে আরেকটা, যেটা মেলে। সিনক্রোনাস সাউন্ড ইফেক্টস আর দোজ সাউন্ডস হুইচ আর সিনক্রোনাইজ, যেটাকে সিনক্রোনাইজ করা যাবে, একত্র করা যায়, মিল করা যায়, অর ম্যাচড উইথ হোয়াট ইজ ভিউড, এবং ম্যাচ করা যায় যেটার সাথে আহ, হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটার সাথে সাউন্ডটা মিলে যাচ্ছে। যেমন হচ্ছে ধরেন একজন একজন হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে পড়ে গেল, পড়ে যে ব্যথা পেল, তখন সে একটা এরকম ধরেন হাসির চিহ্ন আসলো, যদি সেটা হাসির ঘটনা হয়, অথবা যদি সেটা দুঃখের ঘটনা হয় তাহলে সে দুঃখের হইতে পারে। অথবা এখন বর্তমান নাটকের মধ্যে অনেক বছর আগে থেকে চলে আসতেছে যে হাঁটির পিছনে প এরকম একটা শব্দ হয়। তো অনেক মজার আর কি এগুলো। যেটা দেখা হয় সেটার সাথে যদি মিল থাকে তাহলে সিনক্রোনাইজ। ফর এক্সাম্পল, ইফ দ্য ফিল্ম পোর্ট্রেস এ ক্যারেক্টার প্লেইং দ্য পিয়ানো, যদি একটা সিনেমা পোর্ট্রে বা চিত্রায়ন করে পিয়ানো বাজানোর, দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো আর প্রজেক্টেড, তাহলে পিয়ানো বাজানোর শব্দটা সেখানে দেখানো হয়ে থাকে। সিনক্রোনাস সাউন্ডস কন্ট্রিবিউট টু দ্য রিয়েলিজম অফ ফিল্ম, একটা সিনেমার বাস্তব যে জিনিসটা সেটাকে কন্ট্রিবিউট করতে সহায়তা করে। অ্যান্ড অলসো হেল্প টু ক্রিয়েট এ পার্টিকুলার অ্যাটমসফিয়ার। পার্টিকুলার মানে একটা নির্দিষ্ট পরিবেশ তৈরিতে সহায়তা করে এই সাউন্ডটা। ফর এক্সাম্পল, দ্য ক্লিক অফ এ ডোর বিং ওপেন মে সিম্পলি সার্ভ টু কনভিন্স দ্য অডিয়েন্স দ্যাট দ্য ইমেজ পোর্ট্রেট ইজ রিয়েল। ক্লিক অফ এ ডোর, ধরেন আহ, আপনার বাসার একজন গেটে আছে, তাহলে এই দরজার শব্দ হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কেউ একজন আসছে। এটা আপনি যদি শুধু শুধু এই দরজা বাজার ক্লিকটাও শোনেন তাও বুঝতে পারবেন যে কেউ একজন আসতেছে। সিনেমা দেখার মাধ্যমে বুঝবেন এই ঘটনাটা। অ্যান্ড দ্য অডিয়েন্স মে অনলি সাবকনসিয়াসলি নোট দ্য এক্সপেক্টেড সাউন্ড। তো অবচেতন ভাবে মানুষ বুঝতে পারবে যেহেতু একজন মানুষ আসছে, সুতরাং এখানে দরজা বাজার শব্দ হবে, এটাই স্বাভাবিক। হাউএভার, যাই হোক না কেন, হাউএভার থাকলে বিপরীত কিছু হবে। If the click of an opening door is part of an ominous action such as burglary, ominous action মানে হচ্ছে অশুভ, খারাপ কোনো একটা কাজের হচ্ছে অশুভ কাজের যদি কোনো একটা অংশ হয়ে থাকে, এই দরজা খোলার জন্য যে ক্লিক শব্দটা হয়ে থাকে, the sound mixer may call attention to the click with an increase in volume. This helps to engage the audience in a moment of suspense. তার মানে যদি নর্মাল শব্দ হয় এই দরজা বাজানোর, তাহলে বুঝবেন যে কেউ আসতেছে। কিন্তু দরজা বাজানোর শব্দ যদি প্রথমে একটা হলো, একটা শব্দ হলো, তারপর আস্তে আস্তে খুব দ্রুত 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 এই শব্দগুলো হয়ে থাকে, তাহলে বোঝা যাবে যে এটা একটা কোনো একটা খারাপ কিছু হয়েছে। অমিনাস মানে অশুভ বা খারাপ, কোনো একটা খারাপ কিছু হয়েছে। তাহলে এই জন্য এই এই শব্দটা করা হচ্ছে। তো দরজা বাজানোর শব্দই, বাট ইনক্রিজ ইন ভলিউম, আস্তে আস্তে দরজা বাজানোর শব্দটা বাড়তেছে। অনেক সময় দেখেন না যে আগুন লাগলে বা হচ্ছে আপনার বিপজ্জনক যে অ্যালার্মগুলো রয়েছে আমরা টিভিতে নাটকে বা যেগুলো দেখানো হয়, সেখানে এই সাউন্ড গুলো অনেক স্পিডি হয়ে থাকে। আহ, এটাই বলছে যে এটা অডিয়েন্স বা দর্শককে সহায়তা করে সিনেমার সাথে বা গানা বাজনার সাথে, নাটক ফাটকের সাথে হচ্ছে এটার সাথে এঙ্গেজ রাখতে, বা জনগণকে এটার সাথে হচ্ছে আপনার একসাথে রাখতে, মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। অ্যাসিক্রোনাস সাউন্ড ইফেক্টস মানে হচ্ছে যেটা, সিনক্রোনাস মানে যেটা মিল করা যায় শব্দের সাথে এবং সময়ের সাথে মেলে। অ্যাসিক্রোনাস মানে যেটা ঠিক মতো মেলে না। অন দ্য আদার হ্যান্ড আর নট ম্যাচড উইথ এ ভিজিবল সোর্স অফ সাউন্ড অন স্ক্রিন। স্ক্রিনে যা দেখানো হয় সেটার সাথে এটা মেলে না। সাউন্ড সাচ সাউন্ডস আর ইনক্লুডেড, এটা অন্তর্ভুক্ত, সো অ্যাজ টু প্রোভাইড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল নিউয়েন্স। ইমোশনাল নিউয়েন্স মানে হচ্ছে ওই
সামান্য পার্থক্য। হ্যাঁ, যারা সব এটা জানেন না তারা লিখে রাখতে পারেন। নিউয়েন্স মানে হচ্ছে সামান্য পার্থক্য। সামান্য পার্থক্য হয়ে থাকে এই আপনার অ্যাসিক্রোনাস সাউন্ড যদি আহ, হয়, তাহলে ইমোশনাল নিউয়েন্স হয়ে থাকে। এটা খুব বেশি সরাসরি 100% মিল পাওয়া যায় না। অ্যান্ড দে মে অলসো অ্যাড টু দ্য রিয়েলিজম অফ দ্য ফিল্ম। এবং সামান্য যেহেতু পার্থক্য, এই জন্য ফিল্মের রিয়েলিজম বা বাস্তবতাটা আপনি ধরতে পারেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই ফিল্ম মেকার মাইট অপ টু ইনক্লুড দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ এ অ্যাম্বুলেন্সেস সাইরেন। অ্যাম্বুলেন্স যে সাইরেন দেয়, সেই ফিল্ম মেকারটা সেটাকে সিলেক্ট করেছে। ওয়াইল দ্য ফোরগ্রাউন্ড সাউন্ড অ্যান্ড ইমেজ পোর্টেস অ্যান্ড আর গোয়িং কাপল। যদিও এটা দেখানো হচ্ছে যে আপনার ঝগড়াটে একজন দুইজন হচ্ছে কাপল, তারা ঝগড়া করতেছে, আর এখানে অ্যাম্বুলেন্সের সাইরেনটা দেখানো হচ্ছে। আহ, যদিও এটা 100% মিল না, তারপরে কিছুটা বোঝা যায় যে তারা ঝগড়া করতেছে, এই জন্য এই সাউন্ডটা হচ্ছে। দ্য অ্যাসিক্রোনাস অ্যাম্বুলেন্স সাইরেন আন্ডারস্কোরস দ্য সাইকিক ইনজুরি ইনকার্ড ইন দ্য আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টের মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে তাদের কিছু একটা প্রবলেম হয়েছে বা ঝগড়াঝাটি হচ্ছে। এট দ্য সেম টাইম দ্য নয়েস অফ দ্য সাইরেন adds to the realism of the film by acknowledging the film city setting. তো এটা স্বীকার করা হচ্ছে যে আহ, এই 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 তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছে, এই রিয়েলিজম বা বাস্তবতাটা এটা কিছুটা বোঝা যাচ্ছে যে তাদের এখন আর ভালো মুহূর্ত নাই। তারা এখন হচ্ছে ঝগড়াঝাটি করতেছে। বিয়ের আগে বলছিল যে এক রুটি দুজন ভাগ করে খাবে, এখন 5 রুটি দিয়েও দুজনের হচ্ছে না। ওকে, এই জন্যই বলে থাকে যে অভাব যখন আসে প্রেম তখন জানালা দিয়ে পালায়। আবার উল্টো ভাবে আমি বলতে পারি যে প্রেম যখন আসে অভাব তখন জানালা দিয়ে পালায়। ওই যে একটা গল্প আছে না এরকম, যে একজনের মাথার চুল কেটে আরেকজনের জন্য ঘড়ির ফিতা কিনেছে, আরেকজন ঘড়ি বেচে মাথার চুলের জন্য হচ্ছে চিরুনি কিনেছে। হোয়াট এভার, উই আর প্রবাবলি অল ফ্যামিলিয়ার উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন ফিল্মস। আমরা সিনেমার সাথে, সিনেমার যে আপনার মিউজিক আছে এটার সাথে সবাই পরিচিত। হুইচ হ্যাজ বিকাম সো ইউবিকুইটাস। ইউবিকুইটাস মানে সর্বব্যাপী, সব জায়গায় প্রচলিত। অ্যাজ টু বি নোটিসেবল ইন ইটস অ্যাবসেন্স। সো এটা যদি না থাকে, অ্যাবসেন্স হয়, তাহলে এটা খুব ভালো মতো নোটিস করা যায়। উই আর অ্যাওয়ার দ্যাট, আমরা সচেতন যে ইট ইজ ইউজ টু অ্যাড ইমোশন অ্যান্ড রিদম। এটা ব্যবহৃত হয়ে থাকে ইমোশন এবং হচ্ছে রিদম বা গতি, এই হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ইউজুয়ালি নট মিন টু বি নোটিসেবল। যদিও এটা নোটিসেবল হচ্ছে না হয়, ইট অফেন প্রোভাইডস এ টোন অর অ্যান ইমোশন অ্যাটিটিউড টুয়ার্ড দ্য স্টোরি। তাহলে এটা একটা টোন বা ইমোশনাল, পুরো ঘটনা, পুরো স্টোরির দিকে এটা আস্তে আস্তে নিয়ে যায়। অ্যান্ড অর দ্য ক্যারেক্টার্স ডিপিক্টেড, যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে প্রতীয়মান হয়, ডিপিক্ট হয়। ইন অ্যাডিশন ব্যাকগ্রাউন্ড মিউজিক অফেন ফোরশ্যাডোস। ফোরশ্যাডোস মানে পূর্বাভাস দেওয়া। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমেই বোঝা যায় যে এখন কি হতে যাচ্ছে। এ চেঞ্জ ইন মুড। সো এই মুড চেঞ্জ হওয়ার একটা ফোরশ্যাডো বা হচ্ছে পূর্বাভাস দেয় যে পরের পরের ঘটনাটা কিরকম হতে যাচ্ছে। ফর এক্সাম্পল, ডিসোনেন্ট মিউজিক মে বি ইউজ। ডিসোনেন্ট মানে যেটার সাথে যেটার হচ্ছে মিল নাই। আর মিউজিক মে বি ইউজড, এটা ব্যবহৃত হতে পারে ইন ফিল্ম টু ইন্ডিকেট অ্যান অ্যাপ্রোচিং মিনেস অর ডিজাস্টার। সো এটা মিনেস মানে হচ্ছে ভীতিকর পরিবেশ বা ভীতিকর অবস্থা, আর ডিজাস্টার মানে হচ্ছে কি বিপর্যয়। কোনো একটা বিপর্যয় বা কোনো একটা ভীতিকর অবস্থার দিকে এটা হচ্ছে দেখায়, বাট নট ইয়েট ভিজুয়াল, এখনো দেখা যায় নাই। এখনো যেটা দেখা যায় না, আপনি শুধুমাত্র এই শব্দটা শুনেই বুঝছেন যেটা একটা ভীতিকর কিছু একটা আসবে বা কোনো একটা বিপর্যয়ের কিছু একটা বলবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক মে এইড। ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে সাহায্য করতে পারে ভিউয়ার দর্শকদের আন্ডারস্ট্যান্ডিং বাই লিঙ্কিং সিনস। এক সিনের সাথে আরেকটা সিনকে লিঙ্ক করার জন্য এটা হচ্ছে বোঝানোর জন্য জন্য ব্যবহৃত হতে পারে, যে দুইটা সিনের সাথে সংযোগ করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পার্টিকুলার মিউজিক্যাল থিম associated with an individual character or situation may be repeated at various points. So একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যদি মিল থাকে, আহ, এটাকে যদি বারবার রিপিট করা হয়ে থাকে কিছু একটা, তাহলে সেটাকে বোঝানোর জন্য এই সাউন্ড গুলো হতে পারে। ইন অর্ডার টু রিমাইন্ড দ্য অডিয়েন্স অফ স্যালিয়েন্ট মোটিভস অর আইডিয়াস। ধরেন বাংলা সিনেমায় আগে ছোটবেলায় দেখা যাইতো যে একজন হচ্ছে বাম দিকে একটু আর চোখে তাকাইতো, আর অতীতের সব কিছু দেখা যাইতো। একটা সিনেমা এরকম ছিল যে প্রথমেই বাম চোখে আর চোখে তাকাইছে বাম দিকে, আর পুরো ঘটনাটা বলে আবার সিনেমার শেষের 1 মিনিটে চলে আসছে। ফিল্ম সাউন্ড কম্প্রাইজেস কনভেনশনস অ্যান্ড ইনোভেশন।
সুতরাং এই এতক্ষণ আমরা যা যা পড়লাম এসব দেখে আমরা বুঝতে পারতেছি যে ফিল্ম সাউন্ড কম্প্রাইজ মানে গঠিত হয়ে থাকে কনভেনশনস অ্যান্ড ইনোভেশনস। কনভেনশন মানে প্রচলিত, অ্যান্ড ইনোভেশনস মানে উদ্ভাবন। উই হ্যাভ কাম টু এক্সপেক্ট অ্যান অ্যাসিলারেশন। আমরা হচ্ছে আহ, একটা অ্যাসিলারেশন মানে বৃদ্ধি পাওয়া অফ মিউজিক, গানা বাজনার যে অ্যাসিলারেশন, এটা আমরা বুঝেছি যে এক্সপেক্ট করতেছি যে এটা বৃদ্ধি পাচ্ছে ডিউরিং কার চেজেস অ্যান্ড ক্রিকি ডোরস ইন হরর ফিল্মস। যেমন একটা সঙ্গীতের বা গানের যে ত্বরণ, চেস মানে একটা থেকে আরেক জায়গায় যাওয়া, যেমন আস্তে আস্তে সুর বাড়ানো, এটা হচ্ছে সঙ্গীতের চেস বা ত্বরণ। এবং হচ্ছে হরর ভীতিকর সিনেমা যে ক্রিকি ডোরস বা ক্রিকি দরজার যে ধরেন ক্রেকি ডোরস মানে দরজা ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সুতরাং বোঝাই যায় আহ, এই ধরনের একটা জিনিস হবে, আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। উই হ্যাভ কাম টু এক্সপেক্ট অ্যান অ্যাসিলারেশন, আমরা আশা করতে পারি এটা বৃদ্ধি পাবে, বোঝাই যায় এগুলো। ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট অ্যাজ ওয়েল, এটাকে আরো হচ্ছে গুরুত্বপূর্ণ নোট করা যে সাউন্ড ইজ অফেন ব্রিলিয়ান্টলি কনসিভড। কনসিভড মানে হচ্ছে ধারণা করা। হ্যাঁ, সাউন্ডকে হচ্ছে ধারণা করা হতে পারে খুব ভালো মতো। দ্য সাউন্ড ইফেক্টস অফ সাউন্ড আর অফেন লার্জলি সাটল। সাউন্ডের যে প্রভাব, এটা খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, অ্যান্ড অফেন আর নোটেড বাই অনলি আওয়ার সাবকনশিয়াস মাইন্ডস। এটা শুধুমাত্র আমাদের অবচেতন মনে এরকম হয়ে থাকে। আমরা ধরেন হিসাব নিকাশ করে যেটা করি না, অবচেতন মনে হয়ে থাকে। উই নিড টু ফোস্টার অ্যান অ্যাওয়ারনেস। ফোস্টার মানে লালন পালন করা। আমাদেরকে অ্যাওয়ারনেস বা সচেতন সচেতন হতে হবে অফ ফিল্ম সাউন্ডের ব্যাপারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ম স্পেস, সিনেমার যে অবস্থা রয়েছে বা স্পেস রয়েছে সেক্ষেত্রে, সো অ্যাজ টু ট্রুলি অ্যাপ্রিসিয়েট অ্যান আর্ট ফর্ম দ্যাট স্প্রাং টু লাইফ। স্প্রাং মানে হচ্ছে লাফ দেওয়া, লম্ফ দেওয়া, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। দ্যাট স্প্রাং টু লাইফ, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খুব দ্রুত, ডিউরিং দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীতে দ্য মডার্ন ফিল্ম, এই আধুনিক সিনেমার জগতে এই সাউন্ড সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে, যাতে এই এই ট্রুলি অ্যাপ্রিসিয়েট, সত্যিকার অর্থেই ফিল্মে যে সাউন্ড আছে এটাকে হচ্ছে প্রশংসনীয় হয় এবং যেটা শুনে মানুষের কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং গানা বাজনার অনেক নেগেটিভ সাইড রয়েছে, ইসলামে এটাকে হারাম বলে প্রতীয়মান হয়েছে। সুতরাং আমরা এগুলো থেকে বিরতই থাকবো। এটার পরিবর্তে আমরা হচ্ছে পড়াশোনা করব ঠিক মতো। আর লিসনিং এর ভালো করার জন্য আমরা কখনোই গানা বাজনা শুনবো না। গানা বাজনা শুনে লিসনিং এর প্রভাব ডেভেলপমেন্টটা হচ্ছে অনেক দেরি হবে। বা ডিরেক্ট আপনি যদি আইএলটিএস এর লিসনিং গুলো শোনেন বা কোনো ডকুমেন্টারি শোনেন বা হচ্ছে আপনার কোনো নিউজ দেখেন, তাহলে লিসনিং এর ডেভেলপমেন্টটা ভালো হবে। আর রিডিং এর অনুবাদ বা রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য এভাবে আপনি সময় নিয়ে ধৈর্য ধরে পড়বেন, ইনশাল্লাহ দ্রুত ডেভেলপ হবে।